কাল থেকে শুরু পবিত্র রমজান। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, লেবুর হালি ১২০ টাকা। শরীয়তপুরে মাঝ নদীতে ডাকাতি, নিহত ২। পাবনায় মহাসড়কে গণডাকাতি, ঢাকায় অল আউট অ্যাকশনে পুলিশ। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ করতে সচেষ্ট সরকার, কক্সবাজারের চকরিয়ায় ওসিকে প্রত্যাহারের নির্দেশ। চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে ষড়যন্ত্রের অভিযোগ। মার্চে হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন, এপ্রিলে শুরু বিচার কাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, হয়নি চুক্তি, বিশ্ব নেতাদের সমালোচনা, ভুগতে হবে যুক্তরাষ্ট্রকে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল শুরু হচ্ছে রোজা। সেই হিসেবে আজ রাতে প্রথম তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে এ ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শাবান মাস শেষ হচ্ছে আজ। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীতে কাটান সারা বিশ্বের কোটি মুসলমান। মুসলিম উম্মার প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান, তাই এই মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে রমজান মাসের চাঁদ দেখা গেছে, তো সব মিলে আপনার কাছে আর কি কি বলার মতো আর তথ্য আছে? জি রাহি, আজকে আসলে চাঁদ দেখা গিয়েছে এবং বিকেল থেকেই আমরা একটি সভা দেখেছি জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররমে, এবং সেখান থেকে বলা হয়েছে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, উনি যেটা বলেছেন যে আগামী কাল থেকে রমজান শুরু হলো এবং আজকে রাতেই সেহরি খেয়ে আসলে রোজা রাখবেন। আর ২৭ মার্চ শবে কদর অনুষ্ঠিত হবে। এবারে আরও কয়েকটি বিষয় উনি বলেছেন যে রমজানকে কেন্দ্র করে সারা দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী তারা কাজ করবেন, এবং বাজার যে দ্রব্যমূল্যর যে বৃদ্ধির যে একটা প্রতিনিয়তই যে ঘটনা ঘটে থাকে সেটা যেন নিয়ন্ত্রণও থাকে, সেই বিষয়েও ধর্ম উপদেষ্টার একটা নির্দেশনা দিয়েছেন। আর এই মাসব্যাপী যে সিয়াম সাধনার জন্য সাধারণ মুসল্লিরা এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন, এবং মুসল্লিরা যেন এই মাসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে পারেন, সেই আহ্বানও ছিল আজকের এই বৈঠক থেকে। তো রাহি, আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। মানিক শিকদার, আপনাকে ধন্যবাদ। পবিত্র রমজান সামনে রেখে সপ্তাহের ব্যবধানে ভালো মানের লেবু হালিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। সরবরাহ কিছুটা বাড়লেও এখনও ৫ লিটারের সয়াবিন তেল পাচ্ছেন না ক্রেতারা। এছাড়া রমজানে অতি চাহিদার পণ্য বেগুন, কাঁচামরিচ সহ কিছু ফলের দামও বাড়তি। আর চাল কেজিতে বেড়েছে ১ থেকে ২ টাকা। তবে ছোলা, ডাল সহ বেশিরভাগ সবজি সহনীয় দামেই বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাত পোহালেই পবিত্র রমজান শুরু। প্রথম সেহরি সামনে রেখে শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার একদিনের মাথায় বেড়ে গেছে কাঁচামরিচ, বেগুন, লেবু সহ রোজায় চাহিদা বাড়া পণ্যের দাম।
লেবুর হালি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা দরে, কাঁচামরিচের কেজি ৬০ থেকে ১২০ টাকায়। ২ দিন আগেও ৫০ টাকা কেজি হলেও শসা এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বেগুনের কেজি ৬০ টাকা থেকে ১২০ টাকা। বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে জানান ক্রেতারা। শসা বেশি ১০০, নিচে ১০০, ১২০, আর লেবু এই দাম ওই ১০০, ১২০। লেবু দরকার, তারপরে এই যে কাঁচামরিচ দরকার, অন্য কোনো অপশন নেই তো। বেশিরভাগ ফল আগের দামে বিক্রি হলেও দাম বেড়ে আপেলের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। প্রতিটি মাঝারি তরমুজের দাম ৩৫০ টাকা। ১৭.৫ কেজি আপেলের দাম হচ্ছে ৬,৭০০ টাকা। তাহলে কত বড় ওই আপেলটা আমরা কত বেচবো? ৪০০ টাকার নিচে বেচা যাবে না। কেজিতে ১ টাকা বেড়ে ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৪ থেকে ৮৫ টাকায়। ১১০ থেকে ১৪০ টাকা মসুরের ডালের কেজি। বুটের ডাল ১১০ থেকে ১৩০ টাকা আর সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। তবে সয়াবিনের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। সয়াবিন তেল অ্যাভেলেবেল, একবারে একটা পাইলে একটা পাইতেছি না। 2 লিটার পাইতাছি, 1 লিটার পাইতাছি, 5 লিটার খুব কম। নিয়েছি, হালিম মিক্স নিয়েছি, বেসন নিয়েছি, তারপর চাল নিয়েছি, আরেকটা দোকান থেকে বাদাম নিচ্ছি। বহির্বিশ্বে যে মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে দাম কমে, আমাদের দেশে তার বিপরীতটা দেখা যায়। তেলের দামটা একটু বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে, আর এমনি আর একটু কমাইলে ভালো হয়। এক মাসের ব্যবধানে ৩৫০০ টাকা কেজির এলাচ বিক্রি হচ্ছে ৬০০০ টাকায়। এলাচ, দারচিনি এগুলোর দামটা একটু ঊর্ধ্বগতি হয়েছে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু দেখা উচিত সরকার। এত বাড়াইলে যারা বড় লোক ওরা এই মশলাটা কিনতে পারবে, আর যারা মধ্যবিত্ত, যারা গরিব, এদের পক্ষে মশলাটা কিনা সম্ভব না। মাঝারি রুই কাতলের কেজি ৪৫০ থেকে ৫০০, ব্রয়লার মুরগি ২১০ এবং গরুর মাংসের কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে রোজা সামনে রেখে ছোলা আমদানি স্বাভাবিক হলেও বাজার অস্থির। হাতবদল হতেই বাড়ছে দাম। ব্যবসায়ীরা বলছেন রমজানের আগ থেকেই ছোলা সহ ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে খুচরা বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান এলে ইফতারে কদর বাড়ে ছোলার। এর বাইরেও বছর জুড়ে রয়েছে ছোলার চাহিদা। চট্টগ্রামের মেজবানে ছোলার ডালের রয়েছে আলাদা কদর। স্বাভাবিকভাবেই রমজানের আগেই জমজমাট হয়ে ওঠে ছোলার বাজার। তবে এবার ২ মাস আগেই অস্থির ছোলার বাজার। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গত বছর প্রতি কেজি ছোলার দাম ছিল সর্বোচ্চ ৯৬ টাকা, আর চলতি মাসে বিক্রি হচ্ছে ১০৫ টাকা, কিন্তু খুচরা বাজারে ১২০ থেকে ১২৫ টাকা। রমজান উপলক্ষে ৮টি পণ্য বাকিতে আমদানির সুযোগ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ছোলা, ডাল ও মটর ডাল। এসব পণ্য ৯০ দিনের বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানের দাম কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী। চাহিদার অতিরিক্ত আমদানি হওয়ার কারণে ব্যবসায়ীরা অনেক লোকসান এই পণ্যগুলো বিক্রি করছেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিতে অনেক $200 কমেছে। পাইকারিতে ১০ টাকা কমে খোলা চিনির কেজি ১২৬ টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মজুত আছে। এখন বর্তমানে যারা সাধারণ ব্যবসায়ী আছে ওরা ৫ কন্টেনার ১০ কন্টেনার এভাবে করে মাল নিয়ে আসছে, সে কারণে মালের আপনার চাহিদার তুলনায় মাল বেশি আসছে। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন তেল সরবরাহ পর্যাপ্ত নয়। অন্যদিকে পর্যাপ্ত অপরিশোধিত তেল আমদানি হয়েছে বলে জানান চট্টগ্রাম বন্দর সচিব। মনিটরিং এর যে মিটিংটা করছে এটার পর থেকেই এখন কোনো কোম্পানি তেল সরবরাহ করতেছে না। বর্তমানে 7টা জাহাজ আছে যেগুলোতে প্রায় ৮৪,০০০ মেট্রিক টন ভোজ্য তেল আছে, পর্যাপ্ত, এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। সাতক্ষীরায় বাড়ছে নিত্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। বেগুনের দাম বাড়িছে, ক্ষীরার দাম বাড়িছে, লেবুর দাম বাড়িছে, এই 3টা জিনিসের দাম অত্যন্ত বাড়িছে। রোজায় ছোলার চাহিদা ১ লাখ টন। এনবিআর এর তথ্যানুযায়ী দেশে গত ২.৫ মাসে ১,৬০,০০০ টন ছোলা আমদানি হয়েছে। গত বছর একই সময় আমদানি হয়েছিল ৮৯ টন ছোলা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রমজান জুড়েই খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সয়াবিন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পণ্যের আমদানি বাড়িয়ে দাম কমিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা জরুরি বলে জানানো হয় প্রেস উইংয়ের ব্রিফিংয়ে। আদিত্য মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্রব্যমূল্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। মাহে রমজানের শুভেচ্ছা।
গেলবারের চেয়ে এবছর প্রায় সব রকমের খাদ্যপণ্যের দাম কম আছে উল্লেখ করে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে বলে জানানো হয়। বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে। আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। একই সাথে দাম কমাতে আমদানি বাড়ানো হচ্ছে সয়াবিন তেলেরও। কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিংয়ের জন্য, এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশজুড়েই এখন ডাকাত আতঙ্ক। পুলিশ ও প্রশাসনের তৎপরতার মধ্যেই চলছে ডাকাতি ছিনতাইয়ের এসব ঘটনা। শুক্রবার রাতে শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত মারা যায়। এছাড়া পাবনার সাথিয়ায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে অন্তত 40টি গাড়িতে ডাকাতি হয়। এদিকে গাজীপুরের ভাওয়ালগড়ে এক অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে স্পিডবোটে করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। পরে গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়। আহত ডাকাতদের মধ্যে হাসপাতালে আরও একজন মারা যায়। তখন আমাদের জাহাজের সাজ মাইরে আমরা ধরে রাখছি, আরো কিনার দিয়ে লোকজন আসছে, তখন ওরা সিটেগুলি যেগুলো আমাদের এই যে জাহাজের স্টাফের কাছে সুগনের গায়ে লাগছে। ফজরের নামাজ পড়িয়া বাইরেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, এই সময় শুনলাম যে এখানে ডাকাত ধরা পড়ছে, ডাকাত আসছে হাসপাতালে চিকিৎসার জন্য। ঘটনার পর তৎপরতা বাড়িয়েছে পুলিশ। অভিযানে অস্ত্র উদ্ধার ও এক ডাকাতকে গ্রেফতারের কথা জানিয়েছেন শরীয়তপুর পুলিশ সুপার। ওই রাতে তাৎক্ষণিকভাবে একটি কাটা রাইফেল উদ্ধার করি এবং আজ সকালে আরেকজন ডাকাতকে আমরা ঘটনাস্থল থেকে আমরা আটক করি এবং আরও একটি অস্ত্র জব্দ করি। এদিকে পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের 40 থেকে 50 জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের জিম্মি করে মোবাইল, নগদ টাকা ও নানা মূল্যবান জিনিস লুট করে। প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাতরা। ডাকাতির ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন। আশুলিয়ার জিরাবো এলাকায় বন্ধ থাকা ম্যাকপাই সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতভর ডাকাতরা ওই কারখানার কয়েক কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। পুলিশ বলছে, জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। এদিকে গাজীপুরের ভাওয়ালগড়ে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ভাওয়ালগড়ের সিংড়াতলি এলাকায় গজারির বনের ভেতর থেকে ইয়াসিন রানা নামে ওই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অপরাধ বেড়ে যাওয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রমজানে নগরবাসীর অধিকতর নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসের বিরুদ্ধে 0 টলারেন্সের কথা জানিয়েছে ডিবি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সম্প্রতি দেশ জুড়ে অপরাধীদের দৌরাত্ম্য চোখে পড়ার মতো, বাদ যায়নি রাজধানীও। এমন পরিস্থিতিতে পবিত্র রমজান ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে সংবাদ সম্মেলনে অল আউট অ্যাকশনের ঘোষণা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। সে সময় জানানো হয়, নগরীর আইনশৃঙ্খলা স্থিতিশীল করতে শুরু হবে বিশেষ গোয়েন্দা অভিযান। আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনালে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানানো হয়। অধিকাংশ অপরাধী কিশোর গ্যাং জড়িত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে
তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। অভিযানের অংশ হিসেবে গোয়েন্দারা সাধারণ মানুষের সাথে মিশে যাবে, তবে ডিবি পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিরাপদ করতে সচেষ্ট সরকার। সীমান্ত সুরক্ষায় গঠিত উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান রোধ সহ সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিজিবি। এদিকে সীমান্ত হত্যা শূন্যে নামানোই অন্যতম লক্ষ্য বলে জানালেন বিজিবি মহাপরিচালক। দীপু শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন আদিত্য মামুন। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠান। একই সাথে পতাকা উত্তোলন হয় ঢাকার স্টেশন সদর দপ্তর ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং গাজীপুর ডগ স্কোয়াড K9 ইউনিটের। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পতাকা উত্তোলন শেষে উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের প্যারেড পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে সীমান্ত রক্ষায় নবগঠিত ব্যাটালিয়ন সহ বিজিবির প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামানোই বিজিবির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয়, আমরা আরও কঠোর অবস্থানে যাব। এদিকে সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিচ্ছিদ্র নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার। টোটাল আজকে প্রায় 4টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। মিয়ানমারের পরিস্থিতি নজরদারিতে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। আদিত্য মামুন, 21 টেলিভিশন। এদিকে বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আর কোনো কিছু না, আজকে যুদ্ধ করো, বুঝতে পারছো? আজকে যুদ্ধ করে দাও। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারে ডিআইজিকে আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা বেড়েছে। অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। এছাড়া সংবাদ পরিবেশনের সময় সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিছে। প্রচার করার পর উনি অনেক সামাজিক তার যে একটা ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের অনেকে অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি। কত তাড়াতাড়ি আমরা যদি তাদের
এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সিভিল ডিফেন্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর নিউ স্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দেয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গত পরশু রাতে সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা সংঘটিত ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। এ ধরনের হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এ মাসের মধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের রাজনৈতিক শক্তিগুলো তাদের সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ার করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানান তিনি। তবে গণপরিষদ ও স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার দাবিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। মাহিলা ইসলামের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। দেশের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগ তিতিক্ষার নানা দিক তুলে ধরেন নেতারা। গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন। আলোচনা সভায় নতুন দলকে স্বাগত জানানোর পাশাপাশি তাদের বিভিন্ন দাবির বিষয়ে প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। চলতি মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তাদেরকে গণতন্ত্রের সপক্ষে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশে বিরাজমান যে সমস্যাগুলো আবার শেখ হাসিনার শুরু করার অপপ্রচেষ্টা চালাচ্ছে, তার উত্তরণে দরকার নির্বাচন। সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সাথে আপোষ নয় বলে হুঁশিয়ারি দেন তারা। ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এ মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সিলেটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এক কর্মশালায় তিনি বলেন, প্রতিবেদন দাখিলের 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলে আশা করেন তিনি। এছাড়া ইন্টারপোলের মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। এবার ট্রাম্প জেলেনস্কি বাক বিতণ্ডার খবর। ওভাল অফিসে রাশিয়া ইউক্রেন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্পের রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে খনিজ চুক্তি না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। States of America and for the good of
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেন প্রশাসন ও জেলেনস্কিকে দোষারোপ করে আসছিলেন ট্রাম্প। ওভাল অফিসে বৈঠকে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার কথা বললে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের সংঘাত সমাধানের যুদ্ধ নয় কূটনৈতিক প্রয়োজনীয়তার উপর জোর দিলে তার সমালোচনা করে পুতিনকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন জেলেনস্কি। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন জেডি ভ্যান্স ও জেলেনস্কি। গত 4 বছর যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি পুতিনকে উস্কানি দিয়ে যুদ্ধ শুরু করেন। শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা জরুরি। এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ ও চুক্তি করতে হলে ইউক্রেনকে ছাড় দিতে হবে এবং এছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছেন। উত্তরে জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। আপনার হাতে এখন আর কোনো কার্ড নেই। আপনি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে জুয়া খেলেছেন। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলেছেন। ট্রাম্প মন্তব্য করেন জেলেনস্কি যুদ্ধবিরতি চুক্তি করতে আগ্রহী নয়। আর জেলেনস্কি বলেন ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি করতে প্রস্তুত, কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। আমি অসংখ্যবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছি। আমরা অবশ্যই যুদ্ধ বন্ধ করতে চাই। আমরা নিরাপত্তার নিশ্চয়তা চাই। পরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ার ট্রুথে জেলেনস্কির নাম উল্লেখ না করে বলেন তিনি যুক্তরাষ্ট্রের ওভাল অফিসকে অসম্মান করেছেন। জেলেনস্কির যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি ফিরে আসতে পারেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন। ন্যাটোর সাথে ইউক্রেনকে সম্পৃক্ত না করায় অদূর ভবিষ্যতে ভুগতে হবে যুক্তরাষ্ট্রকে, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তারা বলছেন বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হলে নতুন পরাশক্তির নেতৃত্ব দেবে চীন। এদিকে রাশিয়ার সাথে জোট করতে চাইলেও ট্রাম্পের জন্য তা সম্ভব হবে না বলে মনে করছেন কূটনীতিকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য কিয়েভের হাতে থাকা মূল্যবান ধাতুর খনিগুলোকে কবজা, নাকি রাশিয়ার সঙ্গে মিলে আরও বড় কোনো খেলা খেলছেন ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ার পর জল্পনা এখন তুঙ্গে। প্রশ্ন কোথায় গিয়ে দাঁড়াবে